বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আমি ফাতেমাতুজ জোহরা ইভা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি 8-এ। বন্ধুরা, আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের কোষ বিভাজন অধ্যায় থেকে মাইটোসিস বিভাজন এর পর্যায়সমূহ ও গুরুত্ব সম্পর্কে শিখব। বন্ধুরা, গত ক্লাসে যে আমরা 3 প্রকার কোষ বিভাজনের কথা পড়েছিলাম মনে আছে নিশ্চয়ই? সেখান থেকে অ্যামাইটোসিস সম্পর্কে আমরা সম্পূর্ণ জেনেছিলাম, কিন্তু মাইটোসিসের ধাপ বা পর্যায় সম্পর্কে জানা হয়নি। তাই আজ আমরা মাইটোসিস বিভাজনের বিভিন্ন দশা বা পর্যায়সমূহ দিয়েই ক্লাস শুরু করব। আসলে বন্ধুরা, মাইটোসিস বলতে কিন্তু ক্যারিওকাইনেসিসকেই বোঝানো হয়ে থাকে, কারণ এটি কিন্তু নিউক্লিয়াসেরই বিভাজন। মাইটোসিস বিভাজন একটি নিরবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া, তাই একে বিভিন্ন পর্যায়ে ভাগ করা সঠিক না। তবুও বর্ণনার সুবিধার্থে এই প্রক্রিয়াটিকে 5টি প্রধান দশা বা পর্যায়ে ভাগ করা হয়। সেগুলো কি কি চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আছে প্রোফেজ বা আদ্য পর্যায়, যা কিনা মাইটোসিসের প্রথম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এই পর্যায়ে প্রথমেই কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, আর এই যে জড়ানো সুতার মতো নিউক্লিয়ার রেটিকুলাম তথা ক্রোমাটিন তন্তু দেখছো, তা পানি বিয়োজনের ফলে ভেঙে নির্দিষ্ট সংখ্যক সরু আঁকাবাঁকা সুতার মতো ক্রোমোজোম গঠন করে। এখানে লক্ষ্য করো, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি করেছে, যা এভাবে সেন্ট্রোমিয়ারে যুক্ত থেকে পরস্পর প্রায় সমান্তরালে অবস্থান করে। বন্ধুরা, প্রোফেজের অগ্রগতির সাথে সাথে ক্রোমোজোমগুলো কুণ্ডলী পাকিয়ে সংকুচিত হয়ে ক্রমশ মোটা, খাটো এবং স্পষ্ট হতে স্পষ্টতরভাবে দৃষ্টিগোচর হয়। আচ্ছা, তোমরা কি জানো কেন ক্রোমোজোমের সংকোচন শুরু হয়? মূলত সাইক্লিন নির্ভর কাইনেস তথা সিডিকে কর্তৃক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোম সংকোচন শুরু হয়, আর প্রাণী কোষের সেন্ট্রিওল বিভক্ত হয়ে মেরুর দিকে গমন করে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দ্বিতীয় হলো প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়। প্রোফেজ ও মেটাফেজ দশার মধ্যবর্তী পর্যায়টি হলো প্রোমেটাফেজ, যা কিনা মাইটোসিসের দ্বিতীয় ও স্বল্পস্থায়ী দশা। বন্ধুরা, এই দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে। লক্ষ্য করো, প্রোটিন নির্মিত ও দুমেরু বিশিষ্ট তন্তুযুক্ত একটি স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটেছে, যাতে 2 ধরনের তন্তু দেখা যাচ্ছে, যেমন এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত স্পিন্ডল তন্তু, এবং এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যে তন্তু যুক্ত অবস্থায় দেখছো, তা হলো ক্রোমোজোমাল বা ট্র্যাকশন তন্তু। আর এই স্পিন্ডল যন্ত্রের এই মধ্যভাগকে আমরা বলছি বিষুবীয় অঞ্চল। তো বন্ধুরা, এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের ট্র্যাকশন তন্তুর সাথে যুক্ত হওয়ার সময় ক্রোমোজোম একটু আন্দোলিত হয়, যাকে ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। খেয়াল করলে দেখবে, প্রাণীকোষের 2 মেরুতে অবস্থিত সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়, আর স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারের কাইনোটোকারের মোটর প্রোটিনে সংযুক্ত হয়, যা প্রোটিন এটিপি ভেঙে এডিপি ও পিআই সৃষ্টি করে এবং শক্তি নির্গত করে। যে শক্তি খরচ করে ক্রোমোজোম মাইক্রোটিউবিউল অনুসরণ করে চলতে থাকে। বোঝা গেল নিশ্চয়ই। এরপরে তৃতীয় ধাপ হচ্ছে মেটাফেজ বা মধ্য পর্যায়। বন্ধুরা, এই দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পূর্ণ হয় এবং ক্রোমোজোমগুলো এই যে বিষুবীয় অঞ্চলে এসে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে আকর্ষণ তন্তুর সাথে লেগে যায়। লক্ষ্য করো, এই ক্রোমোজোমগুলোকে কিন্তু এই সময় সবচেয়ে খাটো ও মোটা দেখাচ্ছে। তো মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমের এই বিষুবীয় অঞ্চলে সজ্জিত হওয়াকে মেটাকাইনেসিস বলে। এরপরে প্রত্যেক ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। তবে সেন্ট্রোমিয়ার কিন্তু তখনও অবিভক্ত থাকে, আর এই পর্যায়ের শেষ দিকে গিয়ে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে 2টি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। পরের ধাপে যাওয়ার আগে আমাকে বলো তো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কিসের সাথে সংযুক্ত হয়? অপশনগুলো হলো ক ট্র্যাকশন তন্তু, খ
স্পিন্ডল তন্তু, গ প্রোফেজ তন্তু, ঘ দেহতন্তু। বন্ধুরা, সঠিক উত্তর হলো ক, অর্থাৎ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ট্র্যাকশন তন্তুর সাথে সংযুক্ত হয়। এরপরে আছে অ্যানাফেজ বা গতি পর্যায়। তো বন্ধুরা, এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি এভাবে আলাদা হয়ে পড়ে। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বেড়ে যায়, ফলে এগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে যেতে থাকে। অর্থাৎ ক্রোমোজোমগুলোর অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হয়। এখন লক্ষ্য করো, অপত্য ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থানের বিভিন্নতার জন্য ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালার ভি, এল, জে ও আই অক্ষরের মতো দেখাচ্ছে। আর অ্যানাফেজ দশার শেষের দিকে এই অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের প্যাচ খুলে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। সর্বশেষ পর্যায়টি হলো টেলোফেজ বা অন্ত পর্যায়। এই পর্যায়টি খুবই মজাদার একটি পর্যায়। কেন বলতে পারো? আচ্ছা, আমিই বলছি। কারণ এই পর্যায়ে যেসব পরিবর্তন দেখা যায় তা ঠিক প্রোফেজের বিপরীত। এক্ষেত্রে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছে এবং ক্রোমোজোমগুলোতে পানির যোজন ঘটার ফলে এই প্যাচ খুলে যায়। বন্ধুরা, ফলে এগুলো আগের তুলনায় বেশি সরু ও লম্বা আকার ধারণ করে এবং অবশেষে জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। লক্ষ্য করে দেখো, নিউক্লিয়াসের পুনরায় আবির্ভাব হয়। এছাড়া নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়েছে, ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়েছে। দেখো, স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়েছে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। টেলোফেজ পর্যায়ের শেষের দিকে বিষুবীয় অঞ্চল বরাবর উদ্ভিদ কোষে এরকম কোষ প্লেট এবং প্রাণী কোষে কোষ ঝিল্লিতে খাঁজের সৃষ্টি হয়। আর এভাবেই টেলোফেজ দশার সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই তো ছিল মাইটোসিস বিভাজনের বিভিন্ন ধাপগুলো। আশা করি সবগুলো ধাপই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা দেখব এর পরের টপিক, তথা সাইটোকাইনেসিস। মাইটোসিসের টেলোফেজ দশার শেষের দিকে সাইটোকাইনেসিস শুরু হয়। উদ্ভিদ কোষে বিষুবীয় অঞ্চলে একটি কোষ প্লেট গঠনের মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্রাংশ ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল দানা বিষুবীয় অঞ্চলে সঞ্চিত হয়ে কোষ প্লেট গঠন করে। এই প্লেটে ক্রমে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন প্রভৃতি সঞ্চিত হয়ে পুরু হয় এবং মাতৃকোষ প্রাচীরের সাথে যুক্ত হয়ে সাইটোপ্লাজমের বিভাজন সম্পন্ন করে। এভাবে সাইটোকাইনেসিসের ফলে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। সাইটোকাইনেসিস না হলে, অর্থাৎ কারিওকাইনেসিস চলতে থাকলে একই কোষে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়। একে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। কোনো শৈবাল ছত্রাক এবং প্রাণী কোষে সাইটোকাইনেসিস না ঘটে কারিওকাইনেসিস ঘটে। এর ফলে একটি কোষে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়। এ ধরনের উদ্ভিদ কোষকে সিনোসাইটিক প্লাজমোডিয়াম বলে। বন্ধুরা, এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব সকলের ক্ষেত্রেই মাইটোসিস কোষ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? চলো দেখে নেওয়া যাক। মূলত সকল বহুকোষী জীব এককোষী জাইগোট থেকে জীবন শুরু করে, আর এই কোষটি বারবার মাইটোসিস বিভাজন পদ্ধতিতে অসংখ্য কোষ সৃষ্টি করে বহুকোষী জীবে পরিণত হয়। এ ধরনের বিভাজনের ফলে মাতৃকোষের ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষেও বজায় থাকে। মাইটোসিস কোষের প্রকৃত আয়তন বজায় রাখতে সহায়তা করে। আবার বহুকোষী উদ্ভিদ ও প্রাণী এ ধরনের বিভাজন দ্বারা দেহকোষের সংখ্যা বৃদ্ধি করে দেহের বৃদ্ধি এবং পরিস্ফুটন ঘটায়। ফলে সকল জীব ভ্রূণ অবস্থা থেকে পরিস্ফুটনের মাধ্যমে পরিণত অবস্থা প্রাপ্ত হয়। লক্ষ্য করো, মাইটোসিস বিভাজন দ্বারা কোষে ডিএনএ ও আরএনএর পরিমাণের সমতা বজায় থাকে। এছাড়া
মাইটোসিস বিভাজনের ফলে পুরনো ক্ষয়প্রাপ্ত এবং মৃত কোষ নতুন কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়। আবার মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার পরিমাণগত ও নিয়ন্ত্রণগত ভারসাম্য রক্ষিত হয়। এছাড়াও আরও অনেক কারণেই মাইটোসিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবারে আমরা জানব অনিয়ন্ত্রিত মাইটোসিস সম্পর্কে। মূলত কোষচক্র নিয়ন্ত্রণকারী অণুর প্রাচুর্য ও সক্রিয়তার হ্রাস বৃদ্ধির ফলে কোষচক্রের ধারাবাহিক ঘটনাবলী অব্যাহত থাকে। প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী অণু হচ্ছে দুই ধরনের প্রোটিন, যথা প্রোটিন কাইনেজ ও সাইক্লিন। কোনো কারণে কিছু কোষ সংকেত এড়িয়ে গেলে কোষচক্রের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। বন্ধুরা, ফলে কোষচক্রের বিভিন্ন ধাপে ধারাবাহিকতা ব্যাহত হয় এবং অনিয়ন্ত্রিত মাইটোসিসের উদ্ভব ঘটে। আর এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের জন্য কোষ বিভাজন নিয়ন্ত্রক দুটি প্রোটিন অণু স্থানচ্যুত করে। ফলে স্বাভাবিক কোষ বিভাজন ক্ষমতা নষ্ট হয়ে টিউমার সৃষ্টি করে, পরে ক্যান্সার হতে পারে। বন্ধুরা, একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো যে মানবদেহে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু ঘটে। মূলত দুটি উপায়ে কোষের মৃত্যু ঘটে, যথা পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের প্রভাবে, যাকে নেক্রোসিস বলে, এবং অ্যাপোপ্টোসিস তথা জিন নিয়ন্ত্রিত মৃত্যু। বুঝতে পারলে নিশ্চয়ই? বন্ধুরা, অ্যামাইটোসিস ও মাইটোসিস প্রক্রিয়ায় বিভিন্ন পার্থক্য রয়েছে। যেমন অ্যামাইটোসিস সরল প্রকৃতির কোষজ বিভাজন হলেও মাইটোসিস কিন্তু তুলনামূলক জটিল প্রক্রিয়া। আবার অ্যামাইটোসিস প্রত্যক্ষ বিভাজন হলেও মাইটোসিস হলো পরোক্ষ বিভাজন। বন্ধুরা, এছাড়া অ্যামাইটোসিসে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হলেও মাইটোসিসে তা হয় না। তো এরূপ আরও অনেক ধরনের পার্থক্য এই দুই ধরনের মধ্যে বিদ্যমান আছে। আশা করি সবটাই বুঝতে পেরেছো। চলো বন্ধুরা, এবারে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই। মাইটোসিসের প্রথম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়কে প্রোফেজ বলে। মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে সজ্জিত হওয়াকে মেটাকাইনেসিস বলে। মুক্ত নিউক্লিয়ার বিভাজন। সাইটোকাইনেসিস না হলে, অর্থাৎ কারিওকাইনেসিস চলতে থাকলে একই কোষে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়, একে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। নেক্রোসিস। পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের প্রভাবে কোষের মৃত্যুকে বলে নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস। জিন নিয়ন্ত্রিত কারণে কোষের মৃত্যুকে অ্যাপোপ্টোসিস বলে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। তোমাদের সাথে আবারও কথা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গোজ দি 8 এর সাথেই থেকো।